স্যার আপনি কোনো কাজের না, একটা কাজও আপনার দ্বারায় সম্ভব হয় না। কত সুন্দর করে গুছিয়ে শিখিয়ে পাঠালাম ভাবিকে পটিয়ে বাসায় আনার জন্য, তা না উল্টো শ্বশুরের সাথে ঝগড়া করে বাড়ি ছাড়া হলেন। রাফসানের কথাগুলো শুনে ওয়াহিদ তীক্ষ্ণ চোখে তার দিকে তাকায়। রাফসান প্রথমে থতমত খেয়ে ভয় পেলেও পর মুহূর্তে কোমরে দুহাত রেখে বুক ফুলিয়ে বলে ওঠে, এভাবে চোখ রাঙিয়ে লাভ নাই, আমি আপনাকে ভয় পাই না। এভাবে তাকালে কিন্তু আমি আর বুদ্ধি দেব না, তোমার বুদ্ধি তোমার মতোই বেকার, কোনো কাজের না। কই তোমার কথা শুনে তো মনের সব কথা অনুকে বলে দিলাম, উল্টো রেগে গিয়ে আমায় কামড়ে ছেড়ে দিল। রাফসান এবার হেসে ফেলল, ঠোঁট কামড়ে বলে উঠল, ওহো, কামড় দিয়েছে বাহ, ভাবি তো বেশ সাহসী কিন্তু স্যার, এটা আপনার ব্যর্থতা নয়, বরং আপনার জন্য ভালো একটা সাইন। মেয়েরা যখন রাগে কামড়ায় তখন বুঝতে হবে তার মধ্যে কিছু একটা অনুভূতি কাজ করছে। ওয়াহিদ বিরক্ত মুখে বলল, তোমার এই বুদ্ধির জন্যই তো এখন এই অবস্থা। শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিল, খাট ভাঙ্গায় অন্য প্রচণ্ড রেগে আছে, ফোন দিলেও কথা শোনাচ্ছে। আচ্ছা, এখন বলো কি অনুভূতির কথা বললে তুমি? রাফসান গম্ভীর ভঙ্গিতে মাথা নাড়ল, স্যার আপনি তো বুঝতেই পারছেন না, মেয়েদের মন জয় করতে গেলে এমন ঝড়ঝাপটা সহ্য করতে হয়। ভাবি আপনাকে রাগ দেখাচ্ছে মানে আপনি সঠিকভাবে তাকে প্রপোজ করতে পারেননি। আপনি যা কিছু করেছেন তার জন্য এই সাধারণ প্রপোজালে সব ঠিক করা সম্ভব না। ওয়াহিদ ভ্রু কুঁচকে বলল, তাহলে এখন কি করব? বউকে প্রপোজ করার জন্য এখন ক্যান্ডেল লাইট সাজাবো? অবশ্যই স্যার। ওয়াহিদ বিস্ময় হয়ে রাফসানের দিকে তাকিয়ে বলল, ক্যান্ডেল লাইট? তুমি কি সিরিয়াসলি? সস্তা সিনেমাটিক জিনিসগুলো কি আসলে কাজ করে? রাফসান হাত নেড়ে আত্মবিশ্বাসের সঙ্গে বলল, অবশ্যই কাজ করে স্যার। মেয়েরা এই ধরনের বিশেষ মুহূর্তে দুর্বল হয়ে পড়ে। আপনি ভাবিকে দেখাতে চান যে আপনি তাকে কতটা গুরুত্ব দেন, তাই না? তাহলে একটু নাটকীয়তা আনতে হবে। ওয়াহিদ বিরক্ত মুখে বলল, তুমি কি বলতে চাও আমি এখন মোমবাতি জ্বালিয়ে, ফুল দিয়ে সাজিয়ে, গিটার বাজিয়ে গান গাইব? এটা এই ওয়াহিদ চৌধুরীর স্টাইলে যায় না। রাফসান হাসতে হাসতে বলল, গিটার বাজানোর দরকার নেই স্যার, আপনি শুধু একটু রোমান্টিক পরিবেশ তৈরি করবেন, ক্যান্ডেল লাইট ডিনার, কিছু ফুল, আর একদম সোজা কথায় আপনার অনুভূতি প্রকাশ করবেন। আর হ্যাঁ, শ্বশুর মশাইয়ের কাছেও ক্ষমা চাইবেন, কারণ তার মন না পেলে ভাবিকে পুরোপুরি পাবেন না। ওয়াহিদ কপাল কুঁচকে গম্ভীর স্বরে বলল, সংসার আমি আমার বউয়ের সাথে করব, শ্বশুরের সাথে না। জাহান্ন আকার মেয়ে যাক শ্বশুর মশাই, বউয়ের রাগ ভাঙাতে পারছি না, আবার শ্বশুর এমন বিকৃতিকর পরিস্থিতির শিকার হবে তা অনুস্বপ্নেও ভেবে দেখেনি। দুনিয়ায় এত মানুষ থাকতে ওই পাগলটাকে কেন তার স্বামী হতে হলো? ওই জানালা দিয়ে আসছিস ভালো কথা, দরজা দিয়ে যাওয়ার কি খুব দরকার ছিল তোর? তাও শরীরের এমন অবস্থা করে। অনু এই সাত সকালে গোসল শেষ করে রুমের মধ্যে পায়চারি করছে আর বারবার নখ কামড়াচ্ছে। এটা তার স্বভাব, যখন সে খুব টেনশনে থাকে তখন এভাবে আঙ্গুল মুখে দিয়ে নখ কামড়ায়। পায়চারি করতে করতে বিড়বিড় করে বলছে, হায় আল্লাহ, এখন আমি সবাইকে মুখ দেখাবো কিভাবে? ছি ছি, কি লজ্জার বিষয়ে। আব্বু আম্মু না জানি কি ভাবছে, তাদের সামনে কিভাবে যাব? অনু মাথায় ওড়না দিয়ে বিছানার দিকে তাকাতেই মনে হলো গত রাতের কথা। খাটের একপাশ ভাঙা, এলোমেলো চাদর দেখে গা শিউরে উঠল অনুর। যা হয়েছে সব এই খাটের জন্য। বেডা নষ্ট খাট, লুচ্চা খাট, তোর জন্য আজ আমার এই অবস্থা। এভাবে মাইন্ডটার চিপায় ফাঁসিয়ে দিলি। না না, আমি কিছুতে বাইরে যাব না। কিন্তু কোথাও তো পেয়েছে, আগে উকি মেরে দেখে আসি ড্রয়িং রুমে কে কে আছে। অনু পা টিপে টিপে দরজার কাছে গিয়ে কান পাতল। ডাইনিং টেবিলে বসে আফচো আকার ল খান গম্ভীর মুখে খাওয়া দাওয়া করছেন। রিহানা বেগম সরু গলায় বলল, ছেলেটা কিন্তু খারাপ না, তুমি শুধু শুধু জামাইকে বাড়ি থেকে বের করে দিলে। লোকে জানলে কি বলবে যে খান বাড়ির জামাইকে শ্বশুর অপমান করে তাড়িয়ে দিয়েছে? ছেলেটা অনেক শক্তিশালী। আর খাটটা তো। আফজাল খান তেড়ে উঠলেন, তুমি আবার খাটের কথা তুলছ? লজ্জা লাগে না তোমার? অনুর মুখে হাত, যেটুকু বাইরে আসার সাহস সঞ্চয় করেছিল তার মায়ের কথায় আবারও লজ্জার সম্মুখীন হতে হলো। এই ভদ্রমহিলা একটু বেশিই বোকা, একদম অনুর মতো গাধি, কখন কি বলতে হয় সেটাই তার খালি মগজে নাই। আফজাল খান খাওয়া দাওয়া শেষ করে অফিসে চলে গেল। খানিক পর অনু নিজের সাথে যুদ্ধ করতে করতে রান্নাঘরের দিকে এগোতেই সোফায় বসে থাকা দুইজন আন্টি টাইপের মহিলা তাকে দেখে বলে উঠল, আরে অনুমা, তুমি যে একদম লজ্জায় লাল হয়ে আছো, জামাই রাতেই এলো নাকি? অনু চমকে উঠল, হকচকিয়ে বিষম খেয়ে বসল, মাথায় হাত দিয়ে ঢকঢক করে পানি খেলো, দম নিয়ে মনে মনে ভাবতে লাগলো, কে বলল ওয়াহিদের কথা? কে ছড়ালো? আরে মা, বিচলিত হচ্ছ কেন? নতুন নতুন বিয়ে হয়েছে তো, তাই এমন লজ্জা লাগছে। তোমার মা আমাদের ডেকে এনেছেন, মেয়ে জামাই দেখাবেন বলে। অনুর মাথা ঘুরে উঠল, কি সব আবল তালো বলছে এসব আন্টিরা? ওয়াহিদ এখানে কথা থেকে আসবে আর আম্মুই বা ওদের কেন ডেকে আনবে এসব ভেবে অনু দ্রুত রান্নাঘরে ঢুকে পড়ল। অনু রান্নাঘর থেকে পানি নিয়ে বের হতেই যা দৃশ্য দেখল তা দেখে তার চোখ একদম কপালে উঠে গেল।
ওয়াহিদ একদম নিজের বাড়ির মতো ডাইনিং টেবিলে বসে চেয়ারে হেলান দিয়ে পরোটা খাচ্ছে। আর সবচেয়ে অবাক করা বিষয়, রিহানা বেগম তার সামনে দাঁড়িয়ে, এই নাও বাবা, গরম গরম পরোটা। সবজিটা নেও, এটা অনুর খুব পছন্দের। মাহিম তোর দুলাভাইকে আলু ভাজির বাটিটা এগিয়ে দে। মাহিম বাটিটা এগিয়ে দিয়ে হেসে বলল, দুলাভাই ডিম ভাজি লাগবো? ওয়াহিদ মুচকি হেসে বলল, দাও দাও, যা আছে সব দিও, মায়ের হাতের রান্না তো স্বর্গীয়। অনু মুখ ভেঙচি কেটে বলল, বেশরম ছেলে, এত কাণ্ড ঘটিয়ে নির্লজ্জের মতো জামাই আদর নিচ্ছে। নিকুচি করেছে তোর জামাই আদরের। বলেই গটগট পায়ে তাদের সামনে এসে দাঁড়ায়। ওয়াহিদ খেতে খেতে অনুর দিকে তাকিয়ে হালকা হেসে বলল, গুড মর্নিং বউ। অনু দাঁত কামড়ে বলল, আপনি আবার এসেছেন কেন, আর এখানে বসার সাহস কোথায় পেলেন? রিহানা বেগম তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, কি হচ্ছে অনু, জামাইয়ের সাথে এমন ব্যবহার করছিস কেন? ছেলেটা চুপচাপ খাচ্ছে, তোকে তো কিছু বলেনি। তুই খাবার খেলে খা, না খেলে এখান থেকে চলে যা। খবরদার আমার জামাইয়ের সাথে একদম অসভ্যতামি করবি না। এখন তোর বাবাও বাড়িতে নাই, একদম মেরে তক্তা বানিয়ে দেব রাগে অনুর। নাকের ডগা ফুলে উঠল। কঠোর চোখে ওয়াহিদের দিকে তাকালো। ওয়াহিদ অনুকে চোখ মেরে বলল, এখানে বসে খেয়ে নেও বউ, দেখো খাবার খুব টেস্টি হয়েছে। অনুর আগে ফুসতে ফুসতে বলল, লাগবে না, আপনিই খান বলে বড় বড় ধাপ ফেলে উপরের দিকে চলে গেল। যাওয়ার সময় ওয়াহিদকে চোখ রাঙিয়ে গেছে, আব্বুকে খালি একবার বাড়িতে আসতে দেও। রাতের আকাশটা তারায় ভরা, চাঁদের আলো জানালা দিয়ে ছড়িয়ে পড়েছে ঘরের মেঝেতে। ডাইনিং রুমে মৃদু আলো জ্বলছে, আর টেবিলের মাঝখানে রাখা মোমবাতির স্নিগ্ধ আলো পুরো ঘরটাকে এক অন্যরকম মায়াবী রূপ দিয়েছে। চারদিকে যেন এক অদ্ভুত নীরবতা, শুধু হালকা বাতাসের শব্দ। অনু একটু অস্বস্তি নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছে। তার পরনে লাল রঙের শাড়ি, সিল্কের মতো মসৃণ আর ঝলমলে। শাড়ির আঁচলটা কাঁধ থেকে পিছলে যাচ্ছে বারবার, চুলগুলো খোলা, আর কপালে ছোট্ট একটা টিপ। সে ভেবে পাচ্ছে না ওয়াহিদ তাকে কেন এখানে রেখেছে। এই শাড়িটা সন্ধ্যার দিকে ওয়াহিদ পাঠিয়েছিল, সাথে একটা চিরকুট ছিল, সুন্দর করে সেজেগুজে এখানে আসার জন্য বলেছিল। আর গাড়িও পাঠিয়েছিল ওয়াহিদ। প্রথমে অনু আসতে চায়নি, পর মুহূর্তে কিছু একটা ভেবে চলে এসেছে। যদি না আসতো তাহলে বিষয়টা অনেক খারাপ হয়ে যেত। ওয়াহিদ হয়তো আরো রেগে যেত। সে ভয় অনু চলে এসেছে। ওয়াহিদ টেবিলের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। অনুকে দরজার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে তার চোখ আটকে গেল। এক মুহূর্তের জন্য যেন সে সবকিছু ভুলে গেল। অনুর পাতলা লাল শাড়ি, তার চুলের খোলা দেহ আর লাজুক মুখ, সবকিছু তাকে মুগ্ধ করে দিল। ওয়াহিদ মুচকি হেসে বলে উঠে, বউ। অনুর বুকের ভিতর ধপ করে উঠল। এই নিস্তব্ধ জায়গায় অনু আর ওয়াহিদ ব্যতীত আর কেউ নেই। এই পরিস হসন্ত তৃতীতে অনুর ভয়ে শ্বাস প্রশ্বাস দ্রুত ওঠানামা করছে। বুকের ভিতর যেন হাতুড়ি পেটাচ্ছে কেউ। অনু চোখ ঘুরিয়ে শান্ত গলায় বলল, এটা আবার কি নাটক শুরু করলেন? এত লাইট, এত ক্যান্ডেল দিয়ে সাজানো কেন? ওয়াহিদ একটু এগিয়ে এসে বলল, বলছি আগে বসো তুমি, এত উত্তেজিত হওয়ার কিছু নেই। আমরাই তো ভয় পাচ্ছ কেন? অনু ভ্রুকুচকে বলল, আপনার মন সব সময় নেগেটিভ মাইন্ডে থাকে তো, তাই ভয় হচ্ছে, যদি ভস্য করে দেন। ওয়াহিদ মৃদু হাসল, তারপর চেয়ারটা টেনে বলল, ভস্য হলে স্বামীর হাতেই হবা, এত নার্ভাস হওয়ার কিছু নেই। বসো, ডিনার করে নেও আগে, তারপর কথা হবে। অনু কিছুটা গম্ভীর ভঙ্গিতে বসে পড়ল। ডিনারের মধ্যে দুজনই চুপচাপ ছিল। ওয়াহিদ মাঝে মাঝে অনুর দিকে তাকিয়ে মুচকি হাসছিল, আর অনু চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকাচ্ছিল। ডিনার শেষে ওয়াহিদ চেয়ার থেকে উঠে দাঁড়ালো। অনু, হুম। ওয়াহিদ ধীরে ধীরে অনুর দিকে এগিয়ে আসলো। অনুর শরীর ঝাঁকুনি দিয়ে উঠল, বুকের ভিতর টিপটিপ করছে আওয়াজ। কপালে ভাঁজ ফেলে বলল, এগিয়ে আসছেন কেন?